মোস্ট কমন যেটা হিটসুটিজম অর্থাৎ ফেসিয়াল হেয়ারনেস। এখনকার দিনে রিলসের যুগে যদি ফেসিয়াল হেয়ারনেস হয়ে যায় ডেফিনেটলি পেশেন্ট কিন্তু অনেক কনসাস এবং পেশেন্ট খুব আগেই কিন্তু তোমার কাছে এই সিমটম নিয়ে আসবে হিটসুটিজম হলে বা অ্যাকনি হলে। আজকে আলোচনা করব পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্বন্ধে, বা যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও বলা হয় বা পিসিওডিও বলা হয়। তাহলে এবং এটা হলো পিসিওএস অর পিসিওডি ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রিন ডিসঅর্ডার অফ রিপ্রোডাক্টিভ ওমেন। তাহলে এখন তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যেসব ওমেন বা মেয়েরা, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের ক্ষেত্রে সব থেকে মোস্ট কমন এন্ডোক্রিনাল ডিসঅর্ডার হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমি আলোচনা করব। এবং এক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, ওভারি থেকে, যে ওভারি পিকচার দেখতে হচ্ছে, ওভারি থেকে এক্সেস অ্যামাউন্ট অফ এন্ড্রোজেন প্রোডাকশন বেড়ে যায় এবং তার জন্য যত সব এই কমপ্লিকেশনগুলো হয়। ক্লিয়ার? তাহলে প্যাথোলজি কি? তাহলে দেখো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে কোন অর্গানের প্রবলেম হবে? ওভারিতে প্রবলেম হবে। পলিসিস্টিক মানে অনেক সিস্ট থাকবে। তাহলে যদি আমরা দেখি প্যাথোলজির ক্ষেত্রে, ওভারির যে ভলিউম থাকবে মোর দেন 10 মিলিমিটার কিউব, এবং ওভারির যে স্ট্রোমা রয়েছে মিডিল যে পার্টটা, সেই স্ট্রোমার এরিয়াটা বেড়ে যায় এবং যে ক্যাপসুল রয়েছে ক্যাপসুলটা থিকেন্ড হয়ে যায় এবং মাল্টিপল সিস্ট দেখা যাবে। জেনারেলি সিস্টগুলো ডায়ামিটার হয় 2 to 9 মিলিমিটার। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি, এটা অবশ্যই জানতে হবে। তাহলে কি এমন ফিচার্স নিয়ে পেশেন্ট আসবে যেখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে ওই ফিমেল কিন্তু পিসিওএস সিমটম নিয়ে এসেছে? প্রথম যে ফিচার্সটা থাকে ওবেসিটি। 50% পিসিওডি পার্সেন্ট কিন্তু ওবেসিটি তাদের থাকে। সেখানে মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মালিটি। কী টাইপের মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মালিটি হতে পারে? দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে অলিগোমেনেরিয়া এবং আরেকটা হচ্ছে অ্যামেনেরিয়া। অলিগোমেনেরিয়া মানে হচ্ছে, অলিগো মানে কম, মানে হচ্ছে যে মেনস্ট্রুয়েশন যে ফ্রিকোয়েন্সিটা মানে যে গ্যাপটা, সেটা মোর দেন 35 ডেজের বেশি গ্যাপ থাকবে। নর্মালি কি হয়, যে গ্যাপটা থেকে সাধারণত 28 দিনের সাইকেল ধরে নেওয়া হয়, বাট +-2 হতেই পারে। কিন্তু একজন ফিমেল এসে বলছে ডাক্তারবাবু 35 দিন বা তারও বেশি দিন পরে পরে আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে, দ্যাট ইন্ডিকেট দ্য অলিগোমেনিয়া এবং দ্যাট ইজ দ্য ফিচার্স অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যামেনেরিয়া হতে পারে, অর্থাৎ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হবে। ইনফার্টিলিটি কাদের ক্ষেত্রে? যেসব ফিমেল বিবাহিত বা ম্যারিড কাপলের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফিমেল এসে বলবে যে ইনফার্টিলিটির কমপ্লেনটা কিন্তু করতে পারে। মোস্ট কমন যেটা হিটসুটিজম অর্থাৎ ফেসিয়াল হেয়ারনেস। এখনকার দিনে রিলসের যুগে যদি ফেসিয়াল হেয়ারনেস হয়ে যায় ডেফিনেটলি পেশেন্ট কিন্তু অনেক কনসাস এবং পেশেন্ট খুব আগেই কিন্তু তোমার কাছে এই সিমটম নিয়ে আসবে হিটসুটিজম হলে বা অ্যাকনি হলে। অর্থাৎ এই কসমেটিক প্রবলেমসগুলো কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে হয়। তাহলে যেটা অবশ্যই মনে রাখতে হবে, ওবেসিটি রয়েছে, ফেসিয়াল হেয়ারনেস হচ্ছে, অ্যাকনি হচ্ছে, মেনস্ট্রুয়েশনে প্রবলেম হচ্ছে, তোমাকে ধরে নিতেই হবে যে তার পিসিওএস বা পিসিওডি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। আর কি হয়? অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, থিক অ্যান্ড পিগমেন্টেড স্কিন ডিউ টু দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, যে কারণে কি হয়েছে, থিক এবং পিগমেন্টেড স্কিন হয়ে যায়। ওকে, সেটা কোন কোন এরিয়াতে হবে? সাধারণত কমনলি নেক এরিয়াতে দেখা যায়, এছাড়া ইনার থাই, গ্রোয়েন বা অ্যাক্সিলাতেও দেখা যেতে পারে। এরপর তাহলে পেশেন্ট এসেছে, আমরা কি করব? মনে হচ্ছে সিমটম দেখে তুমি একটা আইডিয়া করতে পারছো যে হ্যাঁ পিসিওএস হতে পারে। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, ইউএসজিতে কি দেখবো বা ইউএসজিতে কিভাবে ডায়াগনোসিস করে সেটা আমি একটু পরে আলোচনা করব। তাহলে বেসিক যে ফাইন্ডিং, আমরা প্রথমে ইউএসজি করব। ব্লাডের কিছু ইনভেস্টিগেশন। ব্লাডে আমরা কি চেক করবো? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের অ্যামাউন্ট বেশি থাকে ইন কম্পারিজন টু এফএসএইচ। ইস্ট্রোজেন বা এস্ট্রাডায়োল, ইস্ট্রোনের অ্যামাউন্ট বেশি থাকবে। টেস্টোস্টেরনের অ্যামাউন্ট বেশি থাকবে, মোর দেন 150 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। ইনসুলিন রেজিস্ট্যান্স আমি আগেই বলেছিলাম। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে কিনা কিভাবে চেক করা হয়? আমরা ফাস্টিং ইনসুলিন যদি চেক করি সেটা পাবো মোর দেন 25 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, এবং ফাস্টিং গ্লুকোজ ইজ টু ইনসুলিন যদি রেশিও করি <<5 4.5। এবং যদি ল্যাপারোস্কোপি করি তাহলে আমরা কি দেখতে পাবো? বাইল্যাটারাল পলিসিস্টিক যে ওভারি রয়েছে সেখানে বিভিন্ন অনেকগুলো সিস্ট রয়েছে, পলিসিস্টিক। তাহলে প্যাথোফিজিওলজিটা জানা যায়। আচ্ছা, আমরা ইনভেস্টিগেশনটা জানলাম, ডায়াগনোসিস ক্রাইটেরিয়া একটু পরে আলোচনা করব। তাহলে প্যাথোফিজিওলজিটা আমি জানলেই আমি বুঝতে পারবো যে কি প্রবলেমটা হয়, কি কারণে হয়। নর্মালি কি হয়, হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়? গনোরোট্রপিক রিলিজিং হরমোন, ওই জিএনআরএইচ নাও অ্যাক্ট অন দ্য পিটিউটারি, এবং পিটিউটারি থেকে কি রিলিজ হয়? এফএসএইচ এবং এলএইচ হরমোন। এফএসএইচ এসে কার উপর কাজ করে? ওভারির উপর কাজ করবে। এবং ওই ওভারিটাকে যদি আমি এখানে বড় করে ড্রয়িং করি, এখানে কি থাকে? আমার প্রাইমোডিয়াল ফলিকেল থাকে, এবং সেটা ম্যাচিউর হয়ে কি হয়? একটা বড় প্রাইমারি ফলিকেল ম্যাচিউর হয়। এবং এই প্রাইমারি ফলিকেল থেকে এরপর যখন কি হয়, আমার যে ওভামটা ছিল, ওভামটা রিলিজ হয়ে যায়, এবং এই প্রাইমারি ফলিকেল যেটা, সেটা আস্তে আস্তে কি হয়? কর্পাস লুটিয়ামে
পরিণত হয় এবং তারপর আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন, নামটা শুনি বুঝতে হচ্ছে ফলিকলটাকে স্টিমুলেট করে। কোন ফলিকলটাকে? এই যে প্রাইমোডিয়াল ফলিকলগুলো ছিল এটাকে স্টিমুলেট করবে। তাহলে এখানে এসে কে কাজ করছে? এফএসএইচ হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন কাজ করে বা এই ফলিকলগুলো যখন ম্যাচিওর হতে থাকে, এখান থেকে কি রিলিজ হয়? ইস্ট্রোজেন। তাহলে যত বেশি এফএসএইচ আসবে তত বেশি ইস্ট্রোজেন রিলিজ হবে এবং এই ফলিকলগুলো ম্যাচিওর হতে থাকবে। ফলিকল ম্যাচিওর হচ্ছে মানে ইস্ট্রোজেনের প্রোডাকশন বাড়ছে। ইস্ট্রোজেনের প্রোডাকশন যখনই বাড়ে, ইস্ট্রোজেন কি করে? আবার ব্যাকে গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেবে এফএসএইচকে, যে বলবে দেখো বাবা এফএসএইচ তোমার জন্য তো ইস্ট্রোজেন বাড়ছিল, এখন ইস্ট্রোজেন এসে বলবে আর বাড়ার দরকার নেই, আমি যথেষ্ট অ্যামাউন্ট ব্লাডে রয়েছি, তাহলে এবারে তোমার অ্যামাউন্টটা কমে যাবে, আমাকে কম স্টিমুলেট করো। তখন এফএসএইচ বলবে আচ্ছা ঠিক আছে, ইস্ট্রোজেন প্রোডাকশন তো বেড়ে গেছে, তাহলে আমি কম স্টিমুলেট হই। তখন কি হবে? এফএসএইচের প্রোডাকশনটা কমবে। এরপরে কি হচ্ছে? কিন্তু এলএইচকে তো কেউ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না। তাহলে এলএইচকে যেহেতু কেউ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না, তাহলে একইভাবে যদি এখন হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণ জিএনআরএইচ রিলিজ হয়, সে কী করবে? পিটিউটারিকে স্টিমুলেট করবে। পিটিউটারি এফএসএইচ এবং এলএইচ দুটোরই প্রোডাকশন বাড়াবে। কিন্তু এফএসএইচটা কী হচ্ছে? নেগেটিভ ফিডব্যাকের জন্য এফএসএইচের প্রোডাকশন কম হচ্ছে, কিন্তু এলএইচকে তো কেউ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না, কিন্তু তার ফলে কী হচ্ছে? এলএইচের প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এখন তাহলে যদি আমি এলএইচ টু যদি এফএসএইচ রেশিও করি, কী হবে? আমার এলএইচের অ্যামাউন্টটা অনেক বেশি থাকবে, যেখানে এলএইচটা কম থাকার কথা। বাড়ছে দুটোই, পিটিউটারি স্টিমুলেটেড হওয়ার জন্য দুটোই বাড়ার কথা, কিন্তু এফএসএইচটা নেগেটিভ ফিডব্যাকের জন্য কিন্তু এফএসএইচের প্রোডাকশনটা কমে যাচ্ছে, অর্থাৎ এলএইচের প্রোডাকশন বেড়ে গেল। এখন এলএইচের প্রোডাকশন যদি বেড়ে যায়, এলএইচ কী করবে? এখানে যে আমার ফলিকেলগুলো রয়েছে, ফলিকেলের দুটো পার্ট আছে, আমি বলেছিলাম তোমাদের, থিকা সেল রয়েছে, বাইরের সেলটা থিকা সেল এবং ভেতরের সেলটা গ্র্যানুলোসা সেল। এই বাইরের যে থিকা সেলটা রয়েছে, এই থিকা সেলটাকে স্টিমুলেট করবে। থিকা সেল যত বেশি স্টিমুলেট হবে, থিকা সেল থেকে তত বেশি কি রিলিজ হবে? অ্যান্ড্রোজেন। তাহলে থিকা সেল এলএইচের অ্যামাউন্ট যত বেশি বাড়বে, থিকা সেল তত বেশি স্টিমুলেট হবে, থিকা সেল থেকে তত বেশি অ্যান্ড্রোজেন প্রোডাকশন হবে। তার আলটিমেট কি দেখলাম আমরা? ইস্ট্রোজেন প্রোডাকশনও বাড়ছে এবং তার সাথে অ্যান্ড্রোজেন প্রোডাকশনও বাড়ছে, এবং এফএসএইচের লেভেল কম থাকছে এবং এলএইচের লেভেল কিন্তু বেশি থাকছে। বুঝতে পেরেছ? ওকে। এছাড়া কি হয়? ইনহিবিনও কি করে? আমার নেগেটিভ ফিডব্যাক দেয়, ইস্ট্রোজেনও দেবে, তার সাথে ইনহিবিন both gives negative feedback to the FSH, and that's why the amount of FSH is reduced. এন্ড্রোজেন এক্সেসটা আমরা জানলাম এলএইচ বেশি থাকার জন্য। এছাড়া আরেকটা কারণে এন্ড্রোজেন এক্সেস হয়, ডিউ টু দ্য হাইপার ফাংশন অফ দ্য এনজাইম P450C17 এনজাইম। এর জন্য কি হবে? মেটাবলিক অল্টারেশন হবে। কি টাইপের মেটাবলিক অল্টারেশন? হাইপার ইনসুলিনিমিয়া বললাম, হাইপার ইনসুলিনিমিয়া অলসো স্টিমুলেট দ্য থিকা সেল। So stimulation of thicker cell means more production of androgen. এছাড়া আরেকটা যেটা হয়, যখনই ইনসুলিনের প্রোডাকশন বেড়ে যায়, increase amount of insulin means there is a increase free insulin like growth factor 1 that also stimulates the thicker cell and it leads to increase androgen. তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু পেশেন্টের হবে, এটা আমরা বুঝতে পেরে গেলাম। সেটাই ব্লাড ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো। ফিচার্স কী থাকবে? বডি মাস ইন্ডেক্স যদি আমরা দেখি মোর দ্যান 25, দ্যাট সাজেস্টিভ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। অ্যাকান্থোসিস নাইগ্রিগেন্স, আগের পিকচার আমি দেখালাম কী টাইপের সিমটম হয় অ্যাকান্থোসিস নাইগ্রিগেন্সের ক্ষেত্রে, সেটা দেখা যাবে। ওয়েস্ট টু হিপ যদি রেশিও করি মোর দ্যান 0.85। আর কি হয়? হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। এখন পেশেন্ট হচ্ছে, তাহলে ওভুলেশন হবে কি হবে না? নর্মালি কি ওভুলেশনকে হেল্প করে? এলএইচ হেল্প করে, কারণ আমরা জেনেছিলাম যখন এলএইচ সার্জ হয়, এলএইচ সার্জ হওয়ার জন্য যে ফলিকলটা ম্যাচিওর হচ্ছিল সেই ফলিকলটা রাপচার হয়ে যায় এবং ওভামটা বেরিয়ে আসে। ওকে, ওভামটা এখানে বেরিয়ে আসে। কিন্তু এখানে যেটা হচ্ছে, এলএইচের অ্যামাউন্ট সবসময় হাই থাকে এবং তার ফলে এলএইচ সার্জ যেহেতু হয় না, এলএইচের অ্যামাউন্ট হাই থাকলেও ফলিকলটা কিন্তু রাপচার হতে পারে না। ফলিকেল যদি রাপচার না হয়, ওভামটা তো রিলিজ হবে না, আর ওভাম যদি রিলিজ না হয় তাহলে কী হবে? অ্যানওভুলেশন হবে, অর্থাৎ পেশেন্টের ইনফার্টিলিটি হবে। অর্থাৎ স্পার্ম যদি আসে, ওভাম যদি না রিলিজ হয়, স্পার্ম এবং ওভামের তো মিটিংই হচ্ছে না, তাহলে ফার্টিলাইজেশনই তো হবে না। তাহলে পেশেন্টের কেন ইনফার্টিলিটি হয় বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে পেশেন্টের কিন্তু ইনফার্টিলিটি হচ্ছে, অর্থাৎ পেশেন্টের ওভুলেশন হচ্ছে না। দেখো, ইনক্রিজ এলএইচ, দেয়ার ইজ এ হাইপারট্রফি অফ দ্য থিকা সেল, এন্ড্রোজেন প্রোডাকশনটা বাড়ছে। আরেকটা জানতে হবে, এফএসএইচের লেভেল কম থাকে। তাহলে এফএসএইচের লেভেল যদি কম থাকে, এখানে যে ফলিকেলগুলো রয়েছে ম্যাচিওর হতে পারে না,
অর্থাৎ প্রাইমোডিয়াল ফলিকল অনেকগুলো থেকে যায়, মেন যেখানে ম্যাচিওর হবে, যেখান থেকে ওভাম রিলিজ হবে সেই পর্যায়ে যেতে পারে না। ব্যাপারটা বোঝা গেছে? সো ফলিকুলার গ্রোথ ইজ অ্যারেস্টেড, ওকে, অ্যান্ড ইট লিডস টু ডিক্রিজ এস্ট্রাডিয়াল অ্যান্ড ইনক্রিজ ইনহিবিন। সো এলএইচ লেভেল ইজ এলিভেটেড উইদাউট এনি এলএইচ সার্জ। এই শব্দটা আমি একটু আগে বলেছিলাম। এলএইচ লেভেল যতই হাই থাকবে না কেন, এলএইচ সার্জ যদি না হয় আমার কিন্তু ওভুলেশন হতে পারে না। এমনি বুঝতে পেরেছে? তাহলে এখন পেশেন্ট তোমার কাছে এই সিমটমগুলো নিয়ে এসেছে, ডাক্তারবাবু মোটা হয়ে যাচ্ছি, ব্রোনো বা অ্যাকনি হয়েছে, ফেসিয়াল একটা হেয়ারনেস আমি দেখতে পাচ্ছি, তার সাথে মেনস্ট্রুয়েশনের প্রবলেম, তুমি মোটামুটি সিমটম দেখে আইডিয়া করে নিতে পারছো, এবং পেশেন্ট একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে রয়েছে, ফিমেল পেশেন্ট। তাহলে তুমি একটা আইডিয়া করে নিতে পেরেছো যে হ্যাঁ, পেশেন্ট মোস্ট প্রবলি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য পিসিওএস বা পিসিওডি। তাহলে তুমি কি করবে? তিনটে ক্রাইটেরিয়া রয়েছে, তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে নেয়, দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস অফ পিসিওএস। তাহলে কি সেই তিনটে ক্রাইটেরিয়া? অ্যানোভুলেশন হবে। অ্যানোভুলেশন তো আলাদা কোনো সিমটম নেই, কারণ ওভাম যে রিলিজ হচ্ছে সেটা তো পেশেন্ট বুঝতে পারে না। পেশেন্ট তাহলে সিমটম কি হতে পারে? অ্যামেনোরিয়া হতে পারে বা অলিগোমেনোরিয়া হবে। এটা হচ্ছে প্রথম কথা। পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু অনেক দিন ছাড়া প্রায় 5-6 সপ্তাহ ছাড়া আমার কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হচ্ছে, সো মোর দেন 35 ডেজ। অথবা পেশেন্ট এসে বললো যে অনেক দিন হলো মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে গেছে, সো দ্যাট ইন্ডিকেট অ্যামেনোরিয়া। তাহলে এই সিমটমটা থাকবে। সেকেন্ড হচ্ছে ইনক্রিজ অ্যান্ড্রোজেন। ইনক্রিজ অ্যান্ড্রোজেন দুটো জিনিস হতে পারে। যদি অ্যান্ড্রোজেনের অ্যামাউন্ট বেড়ে যায়, ইট লিডস টু কি? হিরসুটিজম, অর্থাৎ ফেসিয়াল যে হেয়ার রয়েছে, ফেসিয়াল হেয়ার দেখা যাবে। তাহলে সেই সিমটম যদি থাকে, ডেফিনেটলি ইট ইন্ডিকেট দ্য ইনক্রিজ অ্যান্ড্রোজেন। অথবা তুমি পেশেন্টের ব্লাড টেস্ট চেক করলে সেখানে যদি টেস্টোস্টেরনের অ্যামাউন্ট বেশি থাকে, ইট অলসো ইন্ডিকেট দ্য এক্সেস অ্যান্ড্রোজেন। তাহলে এই দুটো সিমটম বা এই দুটো ফিচার্স মনে রাখতে হবে। থার্ড হচ্ছে এরপর তুমি ইউএসজি করলে, ইউএসজি করে কি দেখতে পাবো? পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তার মানে কি? অনেক সিস্ট আমরা দেখতে পাবো। তাহলে কতগুলো আমরা সিস্ট দেখতে পাবো? 20 or more ফলিকেল ইন আইদার ওভারি, এবং এক একটা ফলিকেলের সাইজ হবে 2 to 9 মিলিমিটার। অথবা টোটাল যে ভলিউমটা হবে ওভারির ওই সিস্টগুলো, সেটা হবে মোর দেন 10 ml। এক্সেপ্ট থাকবে, কারণ এইসব ডিজিজগুলোর ক্ষেত্রেও কি হয়, ওই একই রকমের ফিচার্স দেখা যেতে পারে। সেটা হলো কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হলে কিন্তু হবে না, মানে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে না। অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার হলে, এবং পুসিং সিনড্রোম, অর্থাৎ এই তিনটে ডিজিজকে আমাকে এক্সক্লুড করতে হবে। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে নেয়, তাহলে কিন্তু আমি ডায়াগনোসিস করে নেবো যে পেশেন্টের পিসিওএস বা পিসিওডি হয়েছে। অর্থাৎ তোমার কাছে পেশেন্ট এসেছে মেনস্ট্রুয়েশন প্রবলেম নিয়ে এবং হিরসুটিজম হয়েছে, ডেফিনেটলি দুটো ক্রাইটেরিয়া মিট করে গেছে, তুমি ডায়াগনোসিস করে নিলে। অথবা দুটোর মধ্যে একটা কোনো ক্রাইটেরিয়া বলছে মেনস্ট্রুয়েশন প্রবলেম হচ্ছে, হিরসুটিজম তখনও ডেভেলপ করেনি, কিন্তু তুমি ইউএসজি করলে এই ক্রাইটেরিয়া পেয়ে গেলে, তাহলে কি দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হয়ে গেল পিসিওএস বা পিসিওডি। ওটা বোঝা গেছে? তাহলে এবার হচ্ছে ম্যানেজমেন্ট কী করবে। ম্যানেজমেন্ট ডিপেন্ড করছে পেশেন্ট কী সিমটম নিয়ে এসেছে, তাহলে তোমাকে সেইভাবে ম্যানেজ করতে হবে। তাহলে একটা পেশেন্ট কী সিমটম নিয়ে আসতে পারে? ওবেসিটি। তাহলে ওবেসিটির জন্য ওয়েট রিডাকশন ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এক্সারসাইজ করতে বলা হবে, ডায়েট কন্ট্রোল করতে বলবে। সেখানে হচ্ছে ইনক্রিজ অ্যান্ড্রোজেন। এই যে অ্যান্ড্রোজেন প্রোডাকশন বেড়ে যাচ্ছিল থিকা সেল থেকে, তাহলে আমাকে অ্যান্ড্রোজেনের ট্রিটমেন্টটা করতে হবে, কারণ অ্যান্ড্রোজেন বেশি থাকলেই এই হিরসুটিজম বা অ্যাকনি প্রবলেমগুলো হবে। তার জন্য যেটা করে সেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওখানে যে প্রোজেস্টিন রয়েছে, ইট ডিক্রিজ দ্য এলএইচ, এবং যে ইস্ট্রোজেনটা থাকে ওই ওসিপির মধ্যে, ইট ইনক্রিজ দ্য সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন। ওকে, এরপর হচ্ছে হিরসুটিজম যদি নিয়ে আসে। হিরসুটিজমের একটা প্রবলেম হচ্ছে পেশেন্টের যখনই হিরসুটিজম হবে, একজন রিপ্রোডাক্টিভ ওমেন গ্রুপের মধ্যে তার মুখে ছেলেদের মতো ফেসিয়াল হেয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট কজেস দ্য ডিপ্রেশন অফ দ্য পেশেন্ট। এবং যখনই পেশেন্ট একটা ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশনের একটা সিমটম হলো পেশেন্ট ওভার ইটিং করবে। তাহলে পেশেন্ট ডিপ্রেশনে ছিল, সেখান থেকে পেশেন্ট ওভার ইটিং হচ্ছে, ওভার ইটিং হলে আবার ওবেসিটি হচ্ছে, এবং ওবেসিটি যদি হয়ে যায়, ওবেসিটি তো এমনিতেই তার ওবেসিটি ছিল, এখন কিন্তু ডিপ্রেশনের জন্য আরও ওবেসিটি হয়ে গেল, মানে প্রবলেমটা আরও বাড়িয়ে তুললো, মানে তাকে আরও বেশি করে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তাহলে হিরসুটিজম হলে আমরা ট্রিটমেন্ট কী করবো? হিরসুটিজম হচ্ছে আমরা যদি মেটাবলিক যে সিন্ড্রোম ছিল সেটা যদি কারেকশন করে নিই, আমার হিরসুটিজম ট্রিটমেন্ট হয়ে যাবে। এবং অ্যান্টি অ্যান্ড্রোজেন ইউজ করা যেতে পারে। ফার্স্ট লাইন অফ অ্যান্টি অ্যান্ড্রোজেন সেটা হলো স্পাইরোনোল্যাকটোন। এই ড্রাগসটা আমরা ইউজ করবো হিরসুটিজমের জন্য। এরপরে কি হতে পারে? এরপরে পেশেন্ট যদি ইনফার্টিলিটি নিয়ে আসে, ডাক্তারবাবু বিয়ে করেছে 3-4 বছর হয়ে গেল, কিন্তু এখনও কোনো বাচ্চা বা প্রেগনেন্সি আসছে না, ডেফিনেটলি ইট কজেস ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কেন হচ্ছিল? কারণ কি?
ওভামটা তো রিলিজই হতে পারছিল না। কেন রিলিজ হচ্ছিল না? কারণ এলএইচ এর অ্যামাউন্টটা হাই থাকছিল, এলএইচ সার্জটাই হচ্ছিল না। তাহলে আমাকে কী করতে পারে? ওভুলেশন ইন্ডাকশন করতে হবে, যাতে ওভুলেশনটা হয়, তো যাতে ওভামটা রিলিজ হয়। ওভাম রিলিজ হলেই স্পার্ম এবং ওভামের কী হবে? মিটিং হবে, ফার্টিলাইজেশন হবে। তার জন্য কী ড্রাগস দেবো? লেট্রোজোল। লেট্রোজোল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। অথবা ইউ ক্যান ইউজ ক্লোমিফেন সাইটেড। দিস আর দ্য ওরাল ড্রাগ দ্যাট কজেস ওভুলেশন। ইঞ্জেকশন আমরা দিতে পারি রিকম্বিনেন্ট গনাটোপিক রিলিজিং হরমোন। আর কি করতে পারি? হাইপোথ্যালামিক ইস্ট্রোজেন রিসেপ্টর ব্লকার। কারণ এখানে কি ছিল? ইস্ট্রোজেনটা গিয়ে এফএসএইচ এর প্রোডাকশনটা কমাচ্ছিল। তাহলে এই ইস্ট্রোজেনটা পিটুইটারিতে গিয়ে আর কাজই করতে পারবে না। আমরা কি করলাম? ইস্ট্রোজেন রিসেপ্টর যেগুলো ছিল, রিসেপ্টরটাকে ব্লক করে দিলাম। তাহলে ইস্ট্রোজেনের প্রোডাকশন হাই থাকলেও ইস্ট্রোজেন কিন্তু আর নেগেটিভ ফিডব্যাক দেবে না। ওকে, অ্যান্ড ইট কজেস দ্য ওভুলেশন। কি ড্রাগ ইউজ করতে পারি? ক্লোমিফেন সাইট্রেট। ক্লোমিফেন সাইট্রেট যদি ইউজ করি, ওভুলেশনের চান্স থাকে 80% কিন্তু চান্স থাকে, এবং প্রেগনেন্সির চান্স থাকে 40%। এবং ক্লোমিফেন সাইট্রেটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, কিন্তু ক্লোমিফেন সাইট্রেট যদি আমরা পেশেন্টকে দিই এবং তারপরে যদি পেশেন্টের প্রেগনেন্সি আসে, ইট ইনক্রিজ দ্য চান্স অফ টুইন্স প্রেগনেন্সি। সেটা কত পার্সেন্ট থাকে? 8%। এছাড়া আমরা কি ইউজ করতে পারি? উই ক্যান ইউজ অ্যারোমেটেজ ইনহিবিটর লেট্রোজোল। এসবের পরেও যদি কারেকশন না হয়, দেন উই ক্যান গো ফর দ্য সার্জারি। কি সার্জারি করবো? ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। অর্থাৎ কি বলেছিলাম, যে ওভারির মধ্যে যে স্ট্রোমা পার্টটা ছিল, স্ট্রোমা পার্টটার অ্যামাউন্টটা বেড়ে যায়। তাহলে ওই অ্যান্ড্রোজেনিক যে স্ট্রোমা ছিল, ওই স্ট্রোমাটাকে মানে এই ওভারিটাকে আমরা বিভিন্নভাবে ড্রিল করবো, এদিক এদিক থেকে ড্রিল করবো, এবং ড্রিল করে যে স্ট্রোমা পার্ট ছিল, যেখান থেকে অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাড়ছিল, ওই স্ট্রোমা পার্টের অ্যামাউন্টটা কমিয়ে দেবো। তাহলে কী হবে? অ্যান্ড্রোজেন প্রোডাকশনটা কমবে এবং অ্যান্ড্রোজেন রিলেটেড যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু কিওর হয়ে যাবে। ওকে, তাহলে বেসিক্যালি প্যাথোফিজিওলজিটা মনে রাখো। কীভাবে ডায়াগনোসিস করতে হয় অবশ্যই মনে রাখতে হবে। ক্রাইটেরিয়াটা, সিমটম কী নিয়ে আসে, যাতে অ্যাটলিস্ট পেশেন্ট এলে বা তোমার কোনো রিলেটিভ যদি ওই সিমটমগুলো বলে, তুমি অ্যাটলিস্ট যাতে ডায়াগনোসিস করতে পারো বা একটা আইডিয়া করতে পারো যে পেশেন্ট মেবি সাফারিং ফ্রম দ্য পিসিওএস, এবং তার সাথে ট্রিটমেন্টটা। ওকে, তাহলে আজকে আমি আলোচনা করলাম পিসিওএস বা পিসিওডি সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।